মাধ্যমিকে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের পুনরায় ভর্তি ও পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার দাবিতে করিমগঞ্জে এআইডিএসওর পক্ষ থেকে স্মারকপত্র প্রদান। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে পুনরায় ভর্তি করা এবং আগামী পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সুযোগ দেওয়ার দাবিতে শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত করিমগঞ্জের অতিরিক্ত জেলা আয়ুক্তের মাধ্যমে আসামের শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করে এআইডিএসওর করিমগঞ্জ জেলা কমিটি। সংগঠনের নেতৃবৃন্দ জানান, নতুন করে বিভিন্ন বাধা নিষেধ আরোপ করার পরিপ্রেক্ষিতে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় অনুত্তীর্ণ বহু শিক্ষার্থী তাদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেক শিক্ষার্থীকে পুনরায় ভর্তি করতে বা নিয়মিত ছাত্র হিসেবে পরীক্ষায় বসার সুযোগ দিতে অনীহা প্রকাশ করছে। এর ফলে বহু দরিদ্র ও সাধারণ পরিবারের ছাত্রছাত্রীর শিক্ষা জীবন চিরতরে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শিক্ষা প্রতিটি শিক্ষার্থীর মৌলিক অধিকার, তাই কোনো অবস্থাতেই কাউকে প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না। এই উদ্ভূত পরিস্থিতির সমাধানে এআইডিএসওর পক্ষ থেকে দাবি জানানো হয় অনুত্তীর্ণ সমস্ত শিক্ষার্থীকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে পুনরায় নিয়মিত ছাত্র হিসেবে ভর্তি করতে হবে। আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তাদের বসার সম্পূর্ণ সুযোগ সুনিশ্চিত করতে হবে। কোনো অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি বা জরিমানা আদায় করা চলবে না। সংগঠনের প্রতিনিধি দল স্পষ্ট জানিয়েছে, যদি দ্রুত এই বিষয়ে প্রশাসন ও শিক্ষা দপ্তর ইতিবাচক পদক্ষেপ গ্রহণ না করে তবে শিক্ষার্থীদের স্বার্থে আগামীতে জেলা জুড়ে তীব্র ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে। স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন এআইডিএসওর করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি সুজিত কুমার পাল, সম্পাদক সঞ্চিতা শুক্ল সহ অন্যান্যরা। আমাদের প্রিয় ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন অর্থাৎ এআইডিএসওর পক্ষ থেকে করিমগঞ্জের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চূড়ান্ত বর্ষের পরীক্ষায় যারা অনুত্তীর্ণ হয়েছে তাদের কিছু সমস্যা নিয়ে আমরা করিমগঞ্জের জেলা আয়ুক্ত কার্যালয়ে উপস্থিত হয়েছিলাম এবং অতিরিক্ত জেলা আয়ুক্ত শিক্ষা বিভাগের দায়িত্বে যিনি আছেন ওনার কাছে আমরা একটি স্মারকলিপি প্রদান করেছি। এই স্মারকলিপিতে আমরা উল্লেখ করেছি যে যারাই অনুত্তীর্ণ হয়েছেন তাদের প্রত্যেককে নিজ নিজ কলেজে ভর্তির ব্যবস্থা এবং নির্দিষ্ট সময়ে পরীক্ষার ব্যবস্থা করে দিতে হবে এবং এই যাতে করে এই একজন ছাত্রছাত্রীরও ভবিষ্যতের পড়াশোনার পথ থেকে বঞ্চিত না হন, প্রত্যেককে পড়াশোনার সুযোগ করে দিতে হবে। কারণ আমরা জানি ভারতবর্ষের সংবিধানে প্রত্যেকের পড়াশোনার অধিকার আছে এবং আমাদের দেশের স্বাধীনতা আন্দোলন যখন হয়েছিল প্রত্যেকের পড়াশোনার অধিকারের দাবি নিয়েই আমাদের স্বাধীনতা আন্দোলনের, এছাড়া আরও বিভিন্ন বিষয় নিয়ে আমাদের স্বাধীনতা আন্দোলন হয়েছিল। তাই আমরা আমাদের ছাত্র সংগঠন এআইডিএসওর পক্ষ থেকে দাবি তুলেছি যে প্রত্যেক ছাত্রছাত্রীর যাতে ভর্তির ব্যবস্থা সুনিশ্চিত করতে পারা যায়, তার জন্য আমরা আজকে যে শিক্ষা বিভাগের যে এডিসি আছেন, অতিরিক্ত জেলা আয়ুক্ত আছেন, ওনার সাথে আমরা সাক্ষাৎ করে এই স্মারকলিপিটা ওনার কাছে তুলে দিয়েছি। উনি আমাদেরকে আশ্বস্ত করে বলেছেন যে ওনারা যথাসাধ্য চেষ্টা করবেন যাতে প্রত্যেককে ভর্তির সুযোগ করে দিতে পারেন। কাঠিগড়া মডেল হাসপাতালে পরিদর্শনে যান নবনির্বাচিত বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত। বৃহস্পতিবার হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখে স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন তিনি। বিধায়ক জানান, প্রায় 50 লক্ষ টাকার ব্যয়ে হাসপাতালের কোয়ার্টার সংস্কার, পানীয় জল ও বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, মিনি ব্লাড ব্যাংক স্থাপন সহ একাধিক উন্নয়নমূলক কাজ করা হবে। পাশাপাশি সোনোলজিস্ট, এক্স-রে টেকনিশিয়ান সহ প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মীর ঘাটতি পূরণের আশ্বাস দেন তিনি। এছাড়াও হাসপাতালের অপারেশন থিয়েটার, লেবার রুম, ডায়ালিসিস রুম ও মেডিসিন স্টোরে 4টি এয়ার কুলার প্রদানের ঘোষণা করেন বিধায়ক। পরিদর্শনে তার সঙ্গে উপস্থিত ছিলেন হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর মঞ্জুরুল হক, চম্পক শর্মা, অসীম দত্ত, বাবলি নাথ সহ অন্যান্যরা। কিন্তু মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে সেবা আমাদের মূল লক্ষ্য, অর্থাৎ মানুষকে সেবা কিভাবে মানুষ তার সেটা থেকে যাতে বঞ্চিত না হয়, তার জন্য আজকে কাঠিগড়া মডেল হসপিটাল ভিজিট করার জন্য এখানে এসেছিলাম এবং তারপর আমাদের মোটামুটি একটা অফিসিয়াল একটা মিটিং হয়। আমাদের এখানের পঞ্চায়েতের প্রতিনিধিরা ছিলেন, সবাই ছিলেন, দেখলাম এবং অনেক কিছু ঠিক আছে, অনেক কিছু ভালো করে চলছে, অনেক কিছু দরকার আছে এবং কিছু লফুলস আছে। তো সব নিয়ে একটা আলোচনা হয় সামনের দিন আমরা কিভাবে মানুষকে বেশি বেশি সেবা দিতে পারি,
মানুষকে বেশি বেশি সেবা শুশ্রূষা করতে পারি। তার জন্য ডক্টররা 7 জন আছে বা স্টাফ দিয়ে মিলে মোটামুটি একটা মডেল হসপিটাল অন্য হসপিটাল থেকে আমাদের হসপিটালের অবস্থা কিছু হলে ভালো, কিন্তু সেই পরিমাণে মানুষ কি সেবা পাচ্ছে কি পাচ্ছে না, সেবা শুশ্রূষা পাচ্ছে কি পাচ্ছে না, সেটা হচ্ছে কি বড় কথা। তাই সে নিয়ে অনেকগুলো রিপোর্ট বলেছি, এগুলো রিপোর্ট দেওয়ার জন্য 1 বছরের রিপোর্ট টালি করে দেখব সেই রিপোর্টের কোন মাসে কী তারতম্য হয়েছে, কতটুকু পাওয়ার কথা ছিল, কী পেয়েছেন, আমাদের ফান্ড ডিস্ট্রিবিউশন যেগুলো আছে সেগুলোকে ফান্ড ঠিকঠাকভাবে ডিস্ট্রিবিউশন হয়েছে কি হয়নি, আমাদের অনেকগুলো কোয়ার্টার আছে সেই কোয়ার্টারগুলো কাজ কমপ্লিট করা হয়নি, তো কীভাবে আর স্যাংশন দিয়ে সেগুলো কমপ্লিট করা যায়। কিন্তু পক্ষান্তরে দেখা যায় যদি আমাদের এখানের চলছে, কিডনি ডায়ালিসিস চলছে, ভালো কাজ চলছে, কয়েকটা সেক্টরে ভালো ভালো কাজ করছে, কয়েকটা সেক্টরে আরও কিছু করার উচিত। আমাদেরকে গভর্নমেন্টের তরফ থেকে ফান্ডের দরকার, এবং কিছু কিছু সেক্টরে আমরা দেখতে পাচ্ছি যে কিছু নেগলিজেন্সি আছে। তো সব মিলিয়ে যাতে আমরা একটা পরিবেশ সৃষ্টি করতে পারি এই হসপিটাল থেকে, মানুষ যাতে সেবা পায়, মানুষ যাতে শুশ্রূষা পায়, তার জন্য আজকে এখানে ফিজিক্যালি ভিজিট করার জন্য এখানে এসেছিলাম। আমার পঞ্চায়েতের প্রতিনিধিরা আছেন, সামনের দিন কীভাবে এই হসপিটালটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যাব সেটাই হচ্ছে কি আমাদের মুখ্য উদ্দেশ্য। এখানে সি সেকশন ব্লাড স্টোরেজ সেন্টার এখানে আছে, অর্থাৎ শহরের সুভাষনগরে পুলিশি অভিযানে 6 লক্ষাধিক টাকার কফ সিরাপ উদ্ধার, আটক 1। শ্রীভূমির সদর থানার পুলিশের জোরদার অভিযানে শহরের সুভাষনগর এলাকায় উদ্ধার হলো বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ। গোপন সূত্রের খবর পেয়ে বুধবার রাতে সদর থানার এক বিশেষ পুলিশ দল সুভাষনগরের বাসিন্দা অজিত দত্ত নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ 5টি বড় কার্টুনে মজুদ রাখা 500-এরও বেশিও কফ সিরাপের বোতল উদ্ধার করে। উদ্ধার হওয়া কফ সিরাপের আনুমানিক বাজার মূল্য প্রায় 6 লক্ষাধিক টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় অবৈধভাবে নেশাজাতীয় কফ সিরাপ মজুদ ও পাচারের অভিযোগ উঠছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এই দিনের অভিযান চালানো হয়। তল্লাশি অভিযানের সময় বাড়ির বিভিন্ন অংশ খতিয়ে দেখে পুলিশ বিপুল পরিমাণ কফ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনার পরপরই অভিযুক্ত অজিত দত্তকে আটক করে সদর থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। এই বিপুল পরিমাণ কফ সিরাপ কোথা থেকে আনা হয়েছিল, কার মাধ্যমে পাচারের পরিকল্পনা ছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা সেই সমস্ত দিক খতিয়ে দেখছে তদন্তকারী দল। পুলিশের অনুমান এর পেছনে একটি বড় চক্র সক্রিয় থাকতে পারে। ঘটনাকে কেন্দ্র করে সুভাষনগর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটা কার্টুন কিমানকে আছে? এটা হয়ে গেল এটা 19 গিজনে আপনাদের সাপ এই বস্তুটা আপনাদের চিনি পাইছে নাকি? চিনিছে কি হয় এটা? আপনি চাব পাৰে সব আপনারা একটা উঠে দেখি এটা জিনিস কি বস্তু হয় এটা? নাম শুনছি আমি প্রথম দেখি আর নাম কি শুনিছে কি আপনি? মানে এটা কি খারাপ নি না ভালো নি কি শুনিছে এটা? এটা মোবাইলে যে দেখি যে এটা দেখা তো এটা খারাপ জিনিস খারাপ জিনিস না? এটা আপনি উঠাই দেখাও, দেখুন না, দেখুন দেখি না আপনারা তোমরা তিনজনে দেখি দেখে সাইলো একবার তুমি দেখো এটা খারাপ জিনিস হ্যাঁ, এটা বিক্রি কৰিব নোৱাৰে তেনেকে হ্যাঁ। ঠিক আছে হয়ে যাবে। নিসার কারণে ইউজ করে ইয়ো এটা নাকি এটা নাকি So, এইটোৰ মতে হ'ব টেবুলখন ইয়ালে লৈ লওঁ। অল ইয়েস ওই টেবিলটা আছে স্টপ উঠাই টেবুলটো উঠাই লৈ দে চকীটো দে ঐ দিয়া দিয়া চেক একটু চেয়ার একটা দেও। কেছনখন কি কৰিলে মেডিকেল কেছন শর্মা আমাকে লৈ যাওক আপুনি উঠিছে না আপনারা এখানে আটক করা হয়েছে, এখানে আটক করা হয়েছে আপনারা এখানে আটক করা হয়েছে।
নেই কোনো শিথিলতা। তাই তো অসম রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার একদিন পর ক্যাবিনেট দপ্তর বন্টন করলেন রাজ্যের করিতকর্মা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর সঙ্গে ক্যাবিনেট পর্যায়ের 4 জনকে মন্ত্রিত্ব প্রদান করেন তিনি। প্রাক্তন মন্ত্রী রামেশ্বর তেলিকে রূপান্তর ও উন্নয়ন, শ্রমিক কল্যাণ, চা জনজাতি ও আদিবাসী কল্যাণ বিভাগের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেন। আবগারি, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন, অসম চুক্তি রূপায়ণ, সীমান্ত সুরক্ষা দপ্তরের দায়িত্ব দেওয়া হলো অতুল বোরাকে। তবে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে পূর্বের সরকার অতুল বোরার হাতে কৃষি বিভাগের দায়িত্ব ছিল, তা এবার প্রদান করা হয়নি। প্রথমবারের মতো মন্ত্রিসভায় স্থান পাওয়া চরণ বড়োকে দায়িত্ব দেওয়া হয় পরিবহন ও বড়োল্যান্ড কল্যাণ বিভাগ। অজন্তা নেউককে দায়িত্ব দেওয়া হয় মহিলা, শিশু উন্নয়ন ও পর্যটন বিভাগে। উল্লেখ্য, হিমন্ত বিশ্ব শর্মার পূর্বের সরকারে অজন্তা নেউকের উপর অর্থমন্ত্রীর দায়িত্ব ছিল, এবার তা প্রদান করা হয়নি। যাই হোক, ক্যাবিনেট পর্যায়ের 4 জনকে মন্ত্রিত্ব প্রদান করেন রাজ্যের বিচক্ষণ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। পশ্চিম কাঠিগড়ায় মধ্যরাতে ভয়ঙ্কর ডাকাতি, অবসরপ্রাপ্ত শিক্ষকের গলায় দা ঠেকিয়ে নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার লুট। কাঠিগড়ায় ফের মাথাচাড়া দিল ডাকাত চক্র। পশ্চিম কাঠিগড়ার জালালপুর ভৈরবপল্লীতে অবসরপ্রাপ্ত শিক্ষক চন্দন চক্রবর্তীর বাড়িতে মধ্যরাতে সংঘটিত হলো চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। জানা গেছে, গতকাল রাত প্রায় 2:15 নাগাদ 7 থেকে 8 জনের এক সশস্ত্র ডাকাত দল জানালার রড ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়ে। এরপর ধারালো দা চন্দন চক্রবর্তীর গলায় ঠেকিয়ে স্টিলের আলমারি খুলতে বাধ্য করে দুষ্কৃতীরা। আলমারি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেতারা। শুধু তাই নয়, ডাকাতরা চন্দনবাবুর স্ত্রী নন্দা চক্রবর্তীর গলা থেকে সোনার হার এবং কান থেকে দুল ছিনিয়ে নেয় বলে অভিযোগ। প্রায় 40 মিনিট ধরে বাড়ির ভেতরে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। এদিকে পাশের ঘরে থাকা চন্দনবাবুর ছোট ভাই বাপ্পা চক্রবর্তী শব্দ শুনে ঘুম থেকে উঠে দরজা খুলতেই অস্ত্র দেখিয়ে তাকেও ভয় দেখিয়ে ফের ঘরে ঢুকিয়ে দেয় ডাকাত দল। চাঞ্চল্যকর বিষয় হলো, যাবার সময় রান্নাঘর থেকে একটি গ্যাস সিলিন্ডার পর্যন্ত নিয়ে পালিয়ে যায় তারা। ভোর হতেই এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গুমরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই প্রণব মিলির নেতৃত্বে পুলিশ দল। এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন কাঠিগড়ার নবনির্বাচিত বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সহ অন্যান্যরা। এই দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। আমি জিজ্ঞেসি কে, আমি ভাবছি আমার ছোটো ভাই। আমি তাকে বললাম, বাপ্পা কইতে কথা কইস না, তোরে আমি সাদাইলিম ফলাইয়া, তোর হাতে যে আংটি আছে এগুলো দিয়া দে। তাই আমি লেট খুলতে লেট ওর, আমি তখন তারে কইছি যে এইটা রূপার ইয়ে নিয়ে কিতা করতে। হ্যাঁ, কইলো যে দেরি করিস, মানে কথা তাড়াতাড়ি দে। কইয়া সেদ মারছে, মশারিটা কাটছে। তারপরে আমি তার দিছি, দেওয়ার পরে আমার কাছে নামিয়া কইছে গোডরেজ খুল। গোডরেজ খুলছি, খোলার পরে কইছে লকার খোলার পরে এইটার থেকে একটা অর্নামেন্ট বক্স বাই করছে। এইটার থেকে আমার নিচে যে সোনাদানা আছে এগুলো নিচে ক্যাশ 5,000 টাকা লইয়া গেছি। তারপরে আমার ছোটো ভাই এখান থেকে ডাকছে, যে কথা শুনে হে বাইরেছে এইদিকে। বাইরে পরে দেখছে যে আমার গলার সামনে দা রাখছে। তখন এই শব্দ না করিয়ে সামনের দরজা দিয়ে বাইরেতে গেছে। তখন গিয়া দেখে আরেকটা লোক ছেলে দাঁড়াই গেছে এখানে। তখন এইগুলো কইছে, কে তুই? কইতে দিছে দৌড়। আর এখান থেকে এই যে আমার এখানে যেটা আসছিল সেটা এখানে আইসি বাইরিয়া কইছে, ঘরে ঢুক, নাইলে তোর টুকরা করে ফেলাই দিব। কইয়া একটু পরে বাইরিয়ে গেছি। আচ্ছা, কি কি জিনিস আপনার বাড়ি দিয়ে গেছে? কিছু টাকা গেছে, কিছু স্বর্ণালঙ্কার গেছে, মোবাইল গেছে, মোবাইল, আমার ঘড়ি গেছে, আর সিলিন্ডার। আচ্ছা আচ্ছা। তো আজকে তারপরে সকালে খবর পেয়ে পুলিশ আইসে গুমরা, তদন্ত শুরু করছে। আর কেউ? এমএলএ আইছেন। কোন এমএলএ? কমলাক্ষ দে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি এইভাবেই। তো আপনাদের মানে এই এলাকায় এটা কি প্রথম নাকি? এটা প্রথমই, আর হইছে না এরকম কোন ঘটনা? এই বহু বছর আগে মিতুলের বাড়িতে হয়েছিল, আমার পাশেই মিতুল। এটা তো অনেক বছর আগের কথা। বহু বছর আগে এই সময় আমার বাড়িতে একবার হয়েছিল। আচ্ছা, এইগুলো তো আজকে থেকে অন্তত 15-20 বছর, 15-16 বছর আগে। এই ইদানিংকালে আর হয়েছে না, কিন্তু আজকে কালকে রাত্রে এই ঘটনা হয়েছে। মারপিটের ঘটনার 3 দিন পর ব্যক্তির মৃত্যু, চাঞ্চল্য উধারবন্দে। উধারবন থানার অন্তর্গত দুর্গানগর খণ্ড লক্ষ্মীরবন্দ এলাকায় মারপিটের ঘটনার 3 দিন পর এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ব্যক্তির নাম এখলাস উদ্দিন লস্কর, বয়স 41।
তিনি প্রয়াত আব্দুল রহমান লস্করের পুত্র বলে জানা গেছে। পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় উধারবন্দ বাজারে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে শফিকুর রহমান বরভূঁইয়ার সঙ্গে একলাসের বচসা হয়। অভিযোগ, সেই সময় একলাসকে মারধর করা হয়। গুরুতর অবস্থায় তিনি কোনো রকমের সেখান থেকে বাড়িতে ফিরে আসেন। ঘটনার পর শফিকুর রহমানের পক্ষ থেকে একলাসের বিরুদ্ধে উধারবন্দ থানায় একটি মামলাও দায়ের করা হয়। মামলার তদন্তে সোমবার রাতেই পুলিশ একলাসের বাড়িতে যায়। তবে তার শারীরিক অবস্থা খারাপ দেখে পুলিশ তাকে থানায় না নিয়ে ফিরে আসে বলে পরিবারের দাবি। মঙ্গলবার সকালে একবার একলাসকে ঘরের বাইরে দেখা গেলেও এরপর থেকে আর তাকে দেখতে পাননি পরিবারের সদস্যরা। অবশেষে বৃহস্পতিবার সকালে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে একলাসের নিথর দেহ দেখতে পান বাড়ির লোকেরা। খবর পেয়ে উধারবন্দ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের পরিবারের অভিযোগ, সোমবারের মারধরের ঘটনার জেরেই একলাস উদ্দিন লস্করের মৃত্যু হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। তার লগে আর কি তার আমার সরার ভাই কিছু মাতামাতির সংঘর্ষ হয়েছে আর কি। তাই মানে তার বাজার উদারবন বাজারের একলাস উদ্দিন লস্কর তারে উদারবন বাজারের ভিতরে আর কি বাজারের মানে মাছাটির মধ্যে আর কি মাসালা যারা মাছ বিক্রি করেন তার লগে আর কি তারা কইতে হয় তোমরা বাজারের মাঝে ঝগড়া কর ডাকি তাহলে তারা অত বেশি মারছন আর কি, খুব বেশি মারছন। মারার বাদে হ্যাঁ যান বাঁচাইবার লাগে নদী বাই ফারি আইছে, নদী বাই ফারিয়া বাড়িতে গেছে। বাড়িতে হওয়ার পরে আপনার যে বেটায় মারানি করাইছে বা মারছেন হেও আবার গিয়ে এফআইআর করে তার ফিটে শফিকুরে একটা কেসও করছে তার নামে আমার স্যারের ভাইয়ের নামে। রাত্রে আপনার পুলিশ আইসন, পুলিশ বাড়িতে তারা যেরকম অবস্থা দেখছেন আর তারা থানা তো নিছন না। তারপরে মঙ্গলবার একটু সকালে ঘর থেকে বাড়িছে, বাড়ি আবার ঘরে ঢুকে গেছে। আজকে সকালে হইলো গিয়ে আমার চাচার ভাই আর কি রাজিউদ্দিন লস্কর হে ঘর দেখছে তো অত 10টা বাজে যার ওখানে ঘরে কেউ লড়েন না। দরজা খুলিয়া দুর্জবস্তি করে দরজা খুলিয়া দেখছে ভিতরে মারা গেছে। ওই যে গুরুতর মারা মারছন এই মারার কারণে আজকে মারা গেছে। একলাস উদ্দিন লস্কর অনুমানিক বয়স হলো 42 বছর। এখন আপনার দাবি কি? আমার দাবি প্রশাসনের কাছে এইটাই দাবি যে আমরা সুবিচারটা আসামি ধরক, আসামি তদন্ত করি, আসামি ধরক। আর প্রচুর মনে করেন এখানে আসামি 1-2 জন আছেন না, প্রায় 7-8 জন যেরকম মারা হয়েছে 6-7 জন। তো আমি আসামির নামগুলো জানেন? আসামির নাম তো আমার তো নাম সব জানা নাই। আমার জানা আছে খালি শফিকুর আর একটা রিঙ্কুর ছেলে, রিঙ্কু বাজারও মাছ বেছে রিঙ্কুর ছেলে। আমি নাম শিওর জানি না। আপনারা আমার প্রশাসনের কাছে আমার ওটাই দাবি, আপনার তদন্ত করো আর তদন্ত করিয়া আমরা অ্যারেস্ট করিয়া তদন্ত করো। কারণ না হলে যদি তদন্ত হয় না আমরা তো স্বাধীনভাবে আমরা মনে করেন আমি আন্দোলন করবো, বড় আন্দোলন করবো যদি আমরা বিশ্ব বিচার পাই না যদি, ওটাই আমার দাবি। হয়তো আপনি শহরের বা বাইরে থেকে এসেছেন উন্নত মানের চিকিৎসক দ্বারা চিকিৎসা করতে, এদিকে ওদিকে ঘুরছেন কিন্তু তেমনটা সফল হচ্ছেন না। এখন আপনার চিন্তার অবসান ঘটতে চলেছে। শহরে বিভিন্ন রোগের চিকিৎসকের হাট বসিয়ে দিয়েছেন তপতি মেডিকেল, সুভাষনগর রোড, শ্রীভূমি। যোগাযোগ নাম্বার 9864340766। এখানে বিশেষভাবে চিকিৎসক দুজনের সান্নিধ্য পাচ্ছেন যারা হলেন পূজা দাস, MBBS, MD, স্বর্ণপদক প্রাপ্ত, শিশু রোগ বিশেষজ্ঞ, শিলচর মেডিকেল কলেজ। রোগী দেখার সময় প্রতিদিন সকাল 9টা থেকে। ডক্টর মণি দেব, MBBS, MS, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, শিলচর মেডিকেল কলেজের দক্ষ চিকিৎসক। রোগী দেখার সময় মঙ্গলবার ও শনিবার বিকেল 3টায়। এছাড়াও ডক্টর জহরুল ইসলাম, MBBS, MS, সহকারী অধ্যক্ষ, শিলচর মেডিকেল কলেজ। অস্থি, হাড়, নার্ভ রোগ বিশেষজ্ঞ ডক্টর শাহনওয়াজ গুলজার তাপাদার, MBBS, MD, চর্মরোগ বিশেষজ্ঞ। রোগী দেখার সময় মঙ্গলবার ও শনিবার দুপুর 3টায়। ডক্টর দেবারুণ চৌধুরী, MD, কিডনি বিশেষজ্ঞ। তাই চিকিৎসক দ্বারা উন্নত ধরনের চিকিৎসা করতে অগ্রিম বুকিং করুন নিচে দেওয়া নাম্বারে। রোগীদের নিরাময় আমাদের উত্তম সেবা। চিকিৎসা ক্ষেত্রে আনন্দ সংবাদ।
এখন থেকে আপনার ত্বক, চুল, নখ, অ্যালার্জি তথা বার্ধক্যজনিত সমস্যা নিয়ে বড় ধরনের চিন্তা করতে হবে না। আপনার সমস্যা অচিরে সমাধান করতে আপনাদের শহরে ভালো চিকিৎসক নিয়ে এলো ইলাস পলিক্লিনিক, মাইজডি, সেটেলমেন্ট রোড। যোগাযোগ নম্বর 9395881227। এখানে ওই সব রোগের রোগীদের উন্নত ধরনের চিকিৎসা করছেন ডক্টর সন্দীপ রায়, MBBS MD। ত্বক, চুল, নখ, অ্যালার্জি ও বার্ধক্যজনিত রোগে যারা ভুগছে তাদের অতি যত্ন সহকারে চিকিৎসা করেন চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর সন্দীপ রায়। সপ্তাহে প্রতি মঙ্গলবার সকাল 11টায় রোগী দেখেন তিনি। এছাড়াও রোগীদের বিভিন্ন রোগ নিয়ে পরামর্শ দিয়ে থাকেন তিনি। প্রতি মঙ্গলবার সকাল 11টায় চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের সুযোগ রয়েছে রোগীদের। যোগাযোগ নম্বর 8876223344 এবং 9395881227। তাই হেলায় সুযোগ না হারিয়ে অচিরে ওই নাম্বারে যোগাযোগ করুন। রোগীদের নিরাময় আমাদের তৃপ্তি। বেরেঙ্গায় দোকান বসানোকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষ, দায়ের কোপে আহত 2 ভাই, আশঙ্কাজনক 1। কাছাড় জেলার বেরেঙ্গা তৃতীয় খণ্ডের বাকরসা মোকাম পয়েন্ট এলাকায় বৃহস্পতিবার সকালে দোকান বসানোকে কেন্দ্র করে এক রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটে। দায়ের কোপে আহত হন 2 ভাই। বর্তমানে তারা শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরিবার সূত্রে জানা যায়, মধুরবন্ধ কিলগাঁওড় এলাকায় মাছ ব্যবসায়ী জমুল হক মজুমদারের সঙ্গে কামাল উদ্দিন মজুমদারের দীর্ঘদিন ধরে দোকান বসানো নিয়ে বিরোধ চলে আসছিল। অভিযোগ, বৃহস্পতিবার সকালে কামাল উদ্দিন দোকান খুলতে গেলে অভিযুক্ত পক্ষ বাধা দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে প্রথমে 2 পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে জুমুল হক মজুমদারের ধারালো দা নিয়ে কামাল উদ্দিনের ছেলেদের উপর হামলা চালায়। এতে রিপন উদ্দিন মজুমদারের মাথায় গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়ে। তাকে বাঁচাতে এগিয়ে এলে তার ভাই শিপন উদ্দিন মজুমদারের হাতেও দায়ের কোপ লাগে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত 2 ভাইকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন আহত রিপন উদ্দিন। তার শারীরিক অবস্থা সংকটজনক বলে জানা গেছে। এদিকে ঘটনার পর শিলচর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আহতদের পরিবার। পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। আমার বাড়ি লগিয়া বেরেঙ্গা পার্ট 3 বাগসম কম্পাউন্ড। বাগসম কম্পাউন্ড আমার একটা দোকান আছে। আমার বাবা সকালে গেছেন দোকান খোলা। একটা মানে ছেলে আর কি, তার নাম আর কি জমুল আর কি, জমুল নাম ছেলে কি, তা বেটাও মানুষ। সেইখানে মাছ ব্যবসা করে প্লাস ডাক্সেরও ব্যবসা করে। হে কিতা করে বাবারে ডেইলি একবার কয় দোকান সরাইবার লাগিন। আমার বাড়ির সামনা, আমার সব কিছু হে খালি কয় দোকানের সামনে মানে দোকান সরাইবার লাগে। হে মানে ডেইলি বাবার লগে লাগালাগি করে। আজকে সকাল হে কিতা করছে, বাবার দোকান সব ইটাই ফেলাই দিচ্ছে। ফলানি পরে আমরা ঘুম থেকে উঠে গেছি সকাল আমরা গেছি কিছু নাই। হে দাও বাবার তো সবজি, এরপরে তোমার পান সুপারি এইসবের দোকান। হে বাদে কিতা করছে, আমরা গেছি গিয়া তার দিকে লাগছি। হে উঠিয়া কয় তোমরা আইসো, তোমরাও খাটিমু, বাপ পয়েন্ট 3 করে খাটিমু। আমার ভাই তো বড় সিরিয়াস আছে, জখমি আছে। আমার এই আস্তা হাতের মধ্যে খালি হে সেদ মারছে, আমি আখটানিত লাগলাম। এখানেও সেদ আছে 2টা, এখানেও আছে, আস্তা হাতের মধ্যে আছে দেখুন। আর এখানের মধ্যে মানে 3টা সেদ আছে। এখানে একটা আছে, এখানে একটা আছে, আর এর মধ্যে হাড্ডি ফ্র্যাকচার আছে, মানে হাড্ডিটা মানে ভাঙ্গি গেছে। এইরকম মোটামুটি হে দাদাগিরি করছে। আসলো লগে তার ফুয়াও আছে, তার ছেলে আসলো, আর তার বউ আসিল। আর হে মোটামুটি সবসময় দাউ রাখে। হে টিমুকাত বিয়া মাছ বেছে আর লগে ড্রাগসের ব্যবসা করে। হে তার মেইন মুদ্দাই লগিয়া আমার বাবারে কিন্তু এখান থেকে সরাইতো, হে ড্রাগসের ব্যবসা করতো। আর তাও তো আমার বাড়ির সামনে বই হে ড্রাগস বেছে। থানার তো আমরা সকাল গেছি গিয়া, থানার তো মানে কেউ পাইছি না, কিন্তু আমরা 2-3 জন পুলিশে জানাইয়া আমরা মেডিকেল আইছি। এখানে বাড়িটা খুব সিরিয়াস আসলো, বাইরে লইয়া আইছি। তো আমি আইনের ব্যবস্থা লওয়ার লাগে, উচ্ছেদ করা সরানি। তার বাড়ির লগে কিলোগ্রাম
কিলোগ্রাম, বেরেঙ্গা পাট 3 কিলোগ্রাম তার বাড়ি। কি করে না বহুত আগে থেকে করে বাবারে সরাইবার তার মেইন মুদ্রা হলো ডাকসর ব্যবসা করে। তারা আগেও তার মানে বহুত কিছু কেসুস আছে কেসুস আছে। বেজান কেসুস আছে। কাছাড়ের জিরিঘাটে পুলিশের এনকাউন্টার। কাছাড়ের জিরিঘাটে পুলিশের বড়সড় সাফল্য। পুলিশের এনকাউন্টারে খতম এক কুখ্যাত ড্রাগস মাফিয়া। আজ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন কাছাড় পুলিশ সুপার সঞ্জীব কুমার শইকিয়া। ঘটনাটি ঘটেছে কাছাড়ের জিরিঘাট সংলগ্ন বোমাপুঞ্জি এলাকায়। পুলিশ সুপার জানিয়েছেন, নিহত ড্রাগস মাফিয়ার নাম সেইলুন ডঙ্গেল। সে মূলত মণিপুরের বাসিন্দা ছিল এবং একটি উগ্রপন্থী সংগঠনের সঙ্গেও তার যোগসূত্র ছিল বলে জানা গেছে। গত 5 মে অসম মণিপুর সীমান্ত এলাকায় পুলিশের একটি ড্রাগস বিরোধী অভিযানের সময় ড্রাগস মাফিয়ারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। সেই ঘটনায় একজন পুলিশকর্মী গুরুতর আহত হন। পুলিশ জানায়, সেই হামলার মূল অভিযুক্ত ছিল এই সেইলুন ডঙ্গেল। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সুপার সঞ্জীব কুমার শইকিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল তাকে ধরার জন্য বোমাপুঞ্জি এলাকায় অভিযান চালায়। পুলিশকে দেখা মাত্রই ড্রাগস মাফিয়া ডঙ্গেল গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। আত্মরক্ষার্থে এবং পালানো রুখতে পুলিশ পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই সংঘর্ষে পুলিশের নবজিৎ তাঁতি নামক এক জোয়ান মাফিয়ার গুলিতে আহত হয়েছে। তাকে দ্রুত উদ্ধার করে বর্তমানে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। পুলিশ সুপার স্পষ্ট করে দিয়েছেন যে সীমান্তে ড্রাগস মাফিয়া এবং উগ্রপন্থী কার্যকলাপের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান জারি থাকবে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 5 মে তাৰিখে আৰক্ষীৰ এটা এণ্টি ড্ৰাগছ অভিযানত আমাৰ এজন আৰক্ষীৰ হাবিলদাৰ বুলেট ইঞ্জুৰি হয় আৰু সেই বুলেট ইঞ্জুৰি হোৱাৰ পিছত আমি তদন্ত কৰাৰ ফলত তদন্তকালত আমি কিছু একিউজড আমি আইডেণ্টিফাই কৰোঁ। আইডেণ্টিফাই কৰাৰ পিছত আমি 2জন প্ৰাইম একিউজড তেখেতসকলক ধৰিবৰ কাৰণে যোৱা নিশা এটা পাৰ্টি জিৰিঘাট অঞ্চললৈ যায় আৰু জিৰিঘাট অঞ্চলত গৈ পেলাই বোমাপুঞ্জি বুলি এটা জেগা আছে, সেই জেগাত তেখেতসকলৰ ঘৰ আছিলে। তেখেতৰ ঘৰত এজন একিউজড যিজন মূল অভিযুক্ত চাইলুন ডঙ্গেল এলাইফ লুলুন, তেখেতৰ ঘৰত তেখেতক পায় আৰু তেখেতক কৰায়ত্ব কৰে। কৰায়ত্ব কৰাৰ পিছত সোধপোছ কালত তাতে গম পোৱা যায় যে যি ৱেপন তেখেতে ব্যৱহাৰ কৰিছিলে, যি অস্ত্ৰ তেখেতে মৰণাস্ত্ৰ ব্যৱহাৰ কৰিছিলে, সেই অস্ত্ৰ তাতে পিছফালে লুকুৱাই থৈছে। আৰু মৰণাস্ত্ৰ উলিয়াই দিবলৈ লৈ যোৱাৰ সময়তে তেওঁক পুলিচক আন্ধাৰৰ সুযোগ লৈ মৰণাস্ত্ৰ লুকুৱাই থোৱা জেগাৰ পৰা উলিয়াই পুলিচক আক্ৰমণ কৰে, পুনৰবাৰ আক্ৰমণ কৰে। ফলস্বৰূপে আৰক্ষীৰ এজন জোৱান আহত হয়, বুলেট প্ৰুফ জেকেট পেনিট্ৰেট কৰি যায় আৰু তাৰ পিছতে আৰক্ষীয়ে প্ৰত্যুত্তৰত গুলীচালনা কৰে। ফলস্বৰূপে তেখেতৰ গ্ৰিভিয়াছ ইঞ্জুৰি হয়। ততাতৈয়াকৈ তেখেতক শিলচৰ মেডিকেল কলেজলৈ লৈ অনা হয় আৰু লৈ অনাৰ পিছত ইয়াতে শিলচৰ মেডিকেল কলেজত তেখেতক মৃত ঘোষণা কৰে। वो अभी गुवाहाटी मेडिकल कॉलेज में अंडर ट्रिटमेंट है। उल्लेख থাকে যে আমি এতিয়া তদন্তকালত জানিব পাৰিছোঁ যে যিজন এই লুলুন আৰু চাইলুন ডঙ্গেল যিজন মানুহ, তেখেত মণিপুৰৰ পৰা কিছুদিন আগতে ইয়াত আহি মাত্ৰ ইয়াত অৱস্থিত হৈছে, ইয়াত আছেহি। তেখেতে